পৃথিবীর অরবিটের চারিপাশে ঘুরতে থাকা একটি স্পেসশিপ। তবে এটা কোনো সাধারণ স্পেসশিপ নয়, বরং স্পেসশিপটির মধ্যে রয়েছে বিশাল বড় এক শহর, যেখানে ঘরবাড়ি, রাস্তাঘাট সহ সবকিছু আছে। আর পৃথিবীর সমস্ত মানুষই এখন মহাকাশের এই শহরে বসবাস করছে, কারণ অনেক বছর আগে পুরো পৃথিবী একদম ধ্বংস হয়ে গিয়েছে এবং পৃথিবীর অর্ধেকেরও বেশি মানুষ মারা গিয়েছে। তাই এখন বেঁচে থাকার জন্য পৃথিবীর বাকি জীবিত মানুষেরাই স্পেসশিপের শহরেই বসবাস করছে। কিন্তু প্রকৃতির বিরুদ্ধে গিয়ে কৃত্রিম উপায়ে বেঁচে থাকাটা কি এতটাই সহজ? তাই কিছু বছরের মধ্যে এখানকার জনসংখ্যা এত বেশি বেড়ে যায় যে স্পেসশিপের শহরেও খাবার পানির সংকট দেখা দেয়, মানুষের জীবন হয়ে পড়ে দুর্বিষহ। তবে পরবর্তীতে তাদের সঙ্গে কি ঘটেছিল? এত কিছুর পরও তারা কি এই কৃত্রিম পৃথিবীতে সার্ভাইভ করতে পেরেছিল? সেটাই আমরা দেখব আজকের এই মুভিটির গল্পে। আমরা তো প্রতিনিয়ত অনেক ধরনের সায়েন্স ফিকশন মুভির গল্প দেখি, কিন্তু আজকের এই মুভির কনসেপ্টটি সম্পূর্ণ ইউনিক, যেটা আপনাদের সকলের কাছেই ভালো লাগবে। তাহলে চলুন ঘুরে আসা যাক স্পেসশিপে অবস্থিত অদ্ভুত এক শহরের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় ভবিষ্যৎ পৃথিবীতে। সময়টা ছিল আজ থেকে প্রায় 1000 বছর পরের ভবিষ্যতের, যখন আমাদের পৃথিবী পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গিয়েছিল। এ সময় পৃথিবীর তাপমাত্রা এত বেশি বেড়ে গিয়েছিল যে আস্তে আস্তে পৃথিবীর আবহাওয়া, জলবায়ু, এমনকি পৃথিবীর প্রাকৃতিক সবকিছু দিয়ে অনেক বড় পরিবর্তন ঘটে। তবে সবচাইতে বড় পরিবর্তন ছিল পৃথিবীতে অ্যাসিড বৃষ্টি হওয়া, যার ফলে পৃথিবীর অনেক মানুষই মারা যায়। এমনকি পৃথিবীতে নানা ধরনের রোগ ব্যাধি ছড়িয়ে পড়ে, ফলে আস্তে আস্তে পৃথিবীর জনসংখ্যা অনেক কমে যায়। আর দেখতে দেখতেই পৃথিবী এমন এক পর্যায়ে চলে যায় যে পৃথিবী আর মানুষের বসবাসের উপযোগী থাকে না। আর তাই পৃথিবীর শেষ কিছু মানুষকে বাঁচানোর জন্য সে সময় অনেক বড় বড় সায়েন্টিস্টরা মিলে অনেক কঠোর পরিশ্রম করে স্পেশাল একটি স্পেসশিপ তৈরি করে ফেলে। আর এই স্পেসশিপটি ছিল এমন একটি স্পেসশিপ যেটা কিনা মূলত পৃথিবীর অরবিটের মধ্যেই ঘুরবে এবং আকাশের উপরেই ভাসমান অবস্থাতে থাকবে। যদিও শুরুর দিকে স্পেসশিপটি অনেক নর্মাল একটি স্পেসশিপ ছিল, কিন্তু আস্তে আস্তে স্পেসশিপের মধ্যেই একটি শহর তৈরি করে ফেলা হয় এবং পৃথিবীর শেষ জীবিত মানুষদেরকে এখানে নিয়ে আসা হয়। আর বর্তমানে সমস্ত মানুষই স্পেসশিপটির মধ্যেই বসবাস করছে, কিন্তু সময়ের সাথে সাথে এখানকার জনসংখ্যা অনেক বেশি বেড়ে গিয়েছে। তাই বর্তমানে স্পেসশিপের শহরটিতে আর কোনো মানুষকে জায়গা দেওয়া সম্ভব ছিল না। এমনকি এখানকার জনসংখ্যা বেড়ে যাওয়ার ফলে এখানেও প্রতিনিয়ত নতুন নতুন সমস্যা দেখা দিচ্ছিল। তাই আস্তে আস্তে এখানেও মানুষের জীবন অনেক বেশি কঠিন হয়ে পড়ছিল। তো আজকে স্পেসশিপটিতে বারবার একটি অ্যাডভার্টাইজমেন্ট দেখানো হচ্ছিল, যেখানে রিয়া নামক একটি প্ল্যানেটের ব্যাপারে বলা হয়েছে। আসলে স্পেসশিপের এই খারাপ পরিস্থিতি দেখে বিজ্ঞানীরা বহু বছর ধরে পৃথিবীর মতো একটি গ্রহের সন্ধান করছিল, কারণ তারা বুঝতে পেরেছিল যে তারা যত আধুনিক স্পেসশিপই তৈরি করে ফেলুক না কেন, পৃথিবীর মতো কোনো গ্রহ ছাড়া তারা কোনোভাবেই স্বাভাবিক জীবনযাপনে ফিরতে পারবে না। তাই তারা অনেকদিন যাবৎ বিভিন্ন প্ল্যানেটের উপর রিসার্চ করে রিয়া নামক এই প্ল্যানেটটিকে খুঁজে পেয়েছে। আর এই প্ল্যানেটের প্রাকৃতিক অবস্থা একদম পৃথিবীর মতোই ছিল, অর্থাৎ মানুষ চাইলে সেখানে বসবাস করতে পারবে। তাই বর্তমানে রিয়া প্ল্যানেটকে দ্বিতীয় পৃথিবীও বলা হয়ে থাকে। তবে স্পেসশিপের শহর থেকে রিয়া প্ল্যানেটে যেতে প্রায় অনেক টাকার প্রয়োজন, তাই দরিদ্র মানুষের পক্ষে সেখানে যাওয়াটা ছিল স্বপ্নের মতো। কিন্তু ধনীরা তো খোঁজ পাওয়ার সঙ্গে সঙ্গে সেই প্ল্যানেটে চলে গিয়েছে। তো এবার আমরা এই স্পেসশিপের শহরটিতে রিচেল নামক একটি মেয়েকে দেখতে পাই। রিচেল পেশায় একজন ডক্টর ছিল, সেই স্পেসশিপের মানুষদের ট্রিটমেন্ট করত। রিচেলের মীরা নামক একটি বোন ছিল। মীরার আর্থিক অবস্থা ভালো হওয়ার কারণে সে অনেকদিন আগে রিয়া প্ল্যানেটে চলে গিয়েছিল, তাই মীরার সঙ্গে রিচেলের অনেকদিন যাবৎ দেখাই হয় না। তবে রিচেল তার বোন মীরাকে অনেক মিস করে, তাই এখন তার সবচেয়ে বড় স্বপ্ন হলো রিয়া প্ল্যানেটে যাওয়া আর সেখানে গিয়ে তার বোনের সঙ্গে থাকা। তবে সেখানে যেতে তার অনেক টাকার প্রয়োজন, তাই সে টাকা উপার্জনের জন্য এখানকার স্পেশাল একটি কোম্পানিতে চাকরি নিয়েছে। তবে এই চাকরিটি পুরোপুরিভাবে সম্পূর্ণ করার জন্য তাকে এই কোম্পানির সঙ্গে 8 বছরের একটি চুক্তি করতে হয়েছে। তাকে এখন থেকে প্রায় 8 বছর সময় ধরে এই স্পেসশিপের একজন ক্রু মেম্বার হয়ে এখানকার ডক্টরের দায়িত্ব পালন করতে হবে এবং একটানা প্রায় 8 বছর কাজ করার পরে সে রিয়া প্ল্যানেটে যেতে পারবে। তবে সে যে স্পেসশিপটির দায়িত্ব পেয়েছে সেটা অনেক পুরনো একটি স্পেসশিপ ছিল। তারপরও রিচেলের কোনো আপত্তি ছিল না, সে রিয়া প্ল্যানেটে যাওয়ার জন্য সবকিছু করতেই প্রস্তুত ছিল। আর আজকে স্পেসশিপে কাজ করার রিচেলের প্রথম দিন ছিল। তো রিচেল এখানে এসে এখানকার ফার্স্ট অফিসারের সঙ্গে দেখা করে, যার নাম ছিল লিয়ানা। এই স্পেসশিপটিতে রিচেল এবং লিয়ানা সহ মোট 5 জন ক্রু মেম্বার ছিল, যাদের মধ্যে ছিল ক্যাপ্টেন ল্যাক্রস, টেকনিশিয়ান ইউসিডা আর 2 জন ইঞ্জিনিয়ার প্রকোপ এবং ভিসপার। ক্যাপ্টেন ল্যাক্রস এখানে সবাইকে বলে যে তারা এখন যে স্পেসশিপটিতে কাজ করছে এই স্পেসশিপটি সম্পূর্ণভাবে অটোমেটেড, আর এই স্পেসশিপটি এখন তাদেরকে মিশন 42 এর দিকে নিয়ে যাচ্ছে। আর তাদের এই মিশনের স্টেশনের নাম হচ্ছে স্টেশন 42। সবাই তখন ল্যাক্রক্সের কাছে মিশন 42 এর ব্যাপারে জানতে চায়। ল্যাক্রক্স তখন সবাইকে বলে যে অনেক বছর ধরে সিক্রেট একটি টেরোরিস্ট গ্রুপ বেরিয়েছে, তাদের মূল কাজই হচ্ছে বিভিন্ন স্পেসশিপের মধ্যে হামলা করা। তারা আজ পর্যন্ত অনেক শিপের মধ্যেই হামলা করে শিপগুলোকে নষ্ট করে দিয়েছে এবং শিপের বিভিন্ন দামি দামি জিনিসপত্র নিয়ে পালিয়ে গিয়েছে। তাই বর্তমানে গভর্নমেন্ট প্রত্যেকটি স্পেসশিপের মধ্যেই একজন করে সিকিউরিটি অফিসারকে নিয়োগ দিয়েছে। তো এবার লিয়ানা সেখানে ডেকার নামক একজন ব্যক্তিকে নিয়ে আসে। সে সকলের সঙ্গে ডেকারকে পরিচয় করিয়ে দেয়। ডেকার আসলে ছিল তাদের স্পেসশিপের সিকিউরিটি অফিসার। তো ডেকার এখানে তাদের সবাইকে ব্রুকনার নামক একজন ব্যক্তির ছবি দেখায়।
সে ছিল সবচাইতে বড় একজন টেরোরিস্ট। আর লাস্ট হামলার পর থেকে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সে মূলত একসাথে 3টি স্পেস স্টেশনে হামলা চালিয়েছে, যেটার মধ্যে রয়েছে স্টেশন 20, স্টেশন 23 এবং সর্বশেষ স্টেশন 24। এই হামলার পর থেকে তাকে আর কোথাও পাওয়া যাচ্ছে না। এখানে আবার ব্রোকনার এবং তার টিমের একটি ফুটেজ ছিল, যেখানে ব্রোকনার চিৎকার করে সবাইকে বলছিল যে যতদিন টেকনোলজি তাদের উপর শাসন করে যাবে ততদিন পর্যন্ত তারা কখনো শান্তি পাবে না এবং তারা কখনোই তাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে না। বর্তমানে টেকনোলজি তাদেরকে রোবটের মতো বানিয়ে ফেলছে, আর এভাবে চলতে থাকলে তারা একদিন টেকনোলজিরই গোলাম হয়ে যাবে। আর এই সমস্ত কারণেই ব্রোকনার এবং তার টিম টেকনোলজির বিরুদ্ধে ছিল, এমনকি তারা এখানকার গভর্নমেন্টের বিরুদ্ধেও কাজ করছে। তাই তারা টেকনোলজিকে ধ্বংস করতে এইভাবে হামলা চালিয়ে যাচ্ছে। আর এখন তাদের এই পুরো টিমটিকে ধরার জন্যই রিচেল এবং তার টিম একটি মিশনে যাচ্ছে। তো তারা এবার তাদের স্পেস স্টেশনে করে রওনা হয়ে যায় স্টেশন 22 এর উদ্দেশ্যে। আর এই স্পেসশিপটির প্রত্যেকটি মেম্বারদের একটি বিশেষ নিয়ম ছিল, সেটা হলো সমস্ত মিশন চলাকালীন সময়ে শিপটির প্রত্যেকটি মেম্বারকে 8 মাসের জন্য ঘুম পাড়িয়ে রাখা হয়, অর্থাৎ তাদেরকে একটি আইসোলেশনের মধ্যে বিশ্রামে রাখা হয়। কারণ মহাকাশের এক একটি স্টেশন অনেক দূরে অবস্থিত ছিল, তাই এক জায়গা থেকে আরেক জায়গাতে যেতে অনেক সময়ের প্রয়োজন। তবে যখন সবাইকে আইসোলেশনে রাখা হতো তখন যে কোনো একজন সদস্য পুরো স্পেসশিপটির উপর নজর রাখত। এভাবে একজন একজন করে জেগে জেগে স্পেসশিপ পাহারা দিত। তবে এই শিপটির মধ্যে একটি জায়গা রয়েছে যেটাকে কনস্ট্রাকশন এরিয়া বলা হয়ে থাকে। শিপটির এই জায়গাতে যে কারো যাওয়া নিষেধ ছিল, কারণ এটাই ছিল শিপের মেন কার্গো এরিয়া, যেখানে স্পেসশিপটির বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসপত্র থাকে। তো এভাবেই সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ করে তারা তাদের মিশনটিতে বেরিয়ে পড়ে। এরপর দেখতে দেখতেই তাদের এই মহাকাশ যাত্রার প্রায় 3 বছর সময় পার হয়ে যায়। আর এই 3 বছরে স্পেসশিপ পাহারা দেওয়ার জন্য 8 মাস পর পর এক এক করে ক্রু মেম্বাররা কাজ করতে থাকে। তো এভাবেই এখন রিচেলের কাজ করার সময় এসেছে, অর্থাৎ আজ থেকে 8 মাস পর্যন্ত তাকে এই স্পেসশিপটির উপর নজর রাখতে হবে। তো রিচেল পুরোপুরিভাবে প্রস্তুতি নিয়ে তার কাজ শুরু করে দেয়। প্রতিদিন সে স্পেসশিপের সমস্ত ফাংশনগুলো চেক করে থাকে। এরপর সে বিভিন্ন কাজ করে তার সময়গুলো কাটানোর চেষ্টা করে। তবে এখানকার সবকিছু অনেক বোরিং ছিল, কারণ পুরো স্পেসশিপে সে একাই জেগে রয়েছে, তার সঙ্গে গল্প করার মতো কোনো মানুষ ছিল না। তাই রিচেল তখন তার বোরিং সময়গুলোকে পার করার জন্য বেশিরভাগ সময়ই বই পড়ত, এমনকি পাঞ্চিং ব্যাগে সে বক্সিং প্র্যাকটিস করেও তার সময় কাটাতো। তবে এভাবেও তার খুব একটা ভালো লাগছিল না, তাই সে সেখানে তার শখের একটি কাজ করে, সেটা হলো গার্ডেনিং। সে স্পেসশিপটির একটি ছোট জায়গাতে বেশ কয়েকটি গাছ লাগিয়ে ফেলে, আর তারপর থেকে সে বেশিরভাগ সময়ই গাছের দেখাশোনা করে কাটিয়ে দেয়। আবার মাঝে মাঝে রিচেল ভিডিও মেক করে তার বোনের কাছে পাঠায়, কিন্তু তারা এখন মহাকাশের এমন একটি জায়গাতে রয়েছে যেখান থেকে তার বোনের কাছে ভিডিও পৌঁছতে প্রায় কয়েক মাস সময় লেগে যায়। অন্যদিকে রিচেলের বোন মীরা যখন তাকে সেই ভিডিওর রিপ্লে পাঠায়, সেটাও তার কাছে পৌঁছতে প্রায় বেশ কয়েক মাস লেগে যায়। তাই আস্তে আস্তে রিচেলের অনেক খারাপ লাগতে শুরু করে, কারণ একা একা একটা মানুষ আর কত সময় থাকতে পারে। তাছাড়া সে তার বোনের সঙ্গেও ঠিকমতো কথা বলতে পারছে না। তো এভাবেই একদিন যখন রিচেল স্পেসশিপের মধ্যে হাঁটাহাঁটি করছিল, ঠিক তখনই সে স্পেসশিপটির মেন কার্গো এরিয়া থেকে একটি আওয়াজ শুনতে পায়। তাই রিচেল তখন বিষয়টি চেক করার জন্য যায়, কিন্তু এমন সময় সে আবার স্পেসশিপের গেটের পেছনের সাইডে কোনো একজন মানুষের হাত দেখতে পায়। এতে সে অনেক ভয় পেয়ে যায়, আর সে দৌড়ে স্পেসশিপের অফিস এরিয়াতে চলে আসে এবং মেন অফিসে সেই বিষয়টি জানানোর জন্য সেখানে রিপোর্ট পাঠাতে শুরু করে। কিন্তু ঠিক এমন সময় তার পেছনে সেই ব্যক্তি চলে আসে যাকে রিচেল দেখতে পেয়েছিল। তবে দেখা যায় যে এই ব্যক্তি আর কেউ নয়, বরং এখানকার সিকিউরিটি অফিসার ডেকার, যে কিনা অনেক আগে আইসোলেশন থেকে জেগে উঠেছিল। রিচেল তখন ডেকারের কাছে জানতে চায় যে 8 মাস সময় তো এখনো শেষ হয়নি, তাহলে সে এত তাড়াতাড়ি কিভাবে জেগে উঠল। ডেকার তখন তাকে বলে যে এখানকার কম্পার্টমেন্ট সিস্টেম কেউ হয়তো খুলে দিয়েছে, তা না হলে তার জেগে ওঠার কথাই ছিল না। অর্থাৎ স্পেসশিপে তারা ছাড়াও আরো কেউ জেগে রয়েছে, বা হয়তো বাইরের কেউ এখানে লুকিয়ে আছে। তবে ডেকার তখন রিচেলের কাছে জানতে চায় যে স্পেসশিপের মেন কার্গো কম্পার্টমেন্টে আসা তো সকলের জন্য মানা ছিল, তাহলে সে কেন এখানে এসেছে, আর কেনই বা সে এখানকার দরজা খুলেছে। রিচেল তখন তাকে জানায় যে সে কার্গো এরিয়ার ভেতর থেকে একটি আওয়াজ পেয়েছে, তার কাছে মনে হচ্ছে যে কার্গো এরিয়াতে কেউ আছে। তাই এই বিষয়টি অবশ্যই তাকে ক্যাপ্টেনকে জানাতে হবে। এই জন্য রিচেল ক্যাপ্টেনকে আইসোলেশন থেকে জাগিয়ে তুলতে চাইছিল। ডেকারও তখন তার সঙ্গে একমত হয়। এরপর তারা স্পেসশিপের ক্যাপ্টেন ল্যাক্রক্সকে জাগিয়ে তোলে এবং কার্গো এরিয়ার রেস্ট্রিক্টেড জায়গাটি চেক করতে যায়। তারা এখানে স্পেশাল একটি স্যুট পরে এসেছিল। রিচেল এখানে দেখতে পায় যে কার্গো এরিয়াটি অনেক বড় ছিল। তো ল্যাক্রক্স এখানে সবকিছু চেক করার পর রিচেলকে বলে যে রিচেলের ডিউটি চলাকালীন সময়ে এখানকার কম্পার্টমেন্টকে অনেকবার খোলা হয়েছে, তবে এখানে কোনোভাবেই কোনো মানুষের লুকিয়ে আসাটা সম্ভব নয়। হয়তো কোনো টেকনিক্যাল ইস্যুর কারণে এমনটা হয়েছে, হতে পারে অটোমেটিকভাবে দরজাটি অনেকবার খুলেছে। আর মূলত এটার শব্দ হয়তো রিচেল পেয়েছে। এখানে আবার অনেকগুলো কন্টেনার রাখা আছে, যেগুলোর প্রত্যেকটি স্পেসশিপের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আর এই জায়গাটি অনেক বেশি ঠান্ডা ছিল, এতটাই ঠান্ডা ছিল যে এখানে বরফ পড়ছিল। তো এবার ল্যাক্রক সেখান থেকে উপরের ফ্লোরটিতে চেক করতে যায়, আর রিচেল চেক করতে যায় নিচের ফ্লোরটি। কিন্তু কিছু সময় পরেই দেখা যায় যে ল্যাক্রক্স ফ্লোর চেক করতে করতে সোজা নিচে এসে পড়ে যায়। রিচেল এবং ডেকারিতে অনেক ভয় পেয়ে যায়, আর তারা দৌড়ে যখন ল্যাক্রক্সকে দেখতে যায় তখন দেখা যায় যে ল্যাক্রক্স তার মাথায় আঘাত পেয়ে সেখানেই মারা গিয়েছে। আর অন্যদিকে এমন সময় কার্গো এরিয়ার মেন গেটটি বন্ধ হয়ে যাচ্ছিল।
কারণ এই গেটটিও অটোমেটেড ছিল। ফলে তারা দুজন মিলে ল্যাক্রক্সকে নিয়ে কোনো মতে দরজা বন্ধ হওয়ার আগে সেখান থেকে বেরিয়ে আসে। আর আজকে যেহেতু তাদের সঙ্গে অনেক বড় একটি ইনসিডেন্ট হয়ে গিয়েছে, তাই তারা তখন স্পেসশিপে সবাইকে আইসোলেশন থেকে জাগিয়ে তোলে। আর আইসোলেশন থেকে জাগার পর ক্যাপ্টেনের মৃত্যুর খবর জানতে পেরে সবাই অনেক কষ্ট পায়। তবে তাদেরকে তো তাদের মিশন কমপ্লিট করতে হবে, তাই ক্যাপ্টেনকে বাদ দিয়ে তারা আবারও নতুন করে টিম গঠন করতে শুরু করে। আর এখন এখানকার ক্যাপ্টেনের দায়িত্ব নেয় লিয়ানা। এরপর লিয়ানা তখন বাকিদেরকে তাদের কাজগুলো বুঝিয়ে দেয়। আর তাদের টিমে যে দুজন টেকনিক্যাল ইঞ্জিনিয়ার ছিল, তাদের দুজনকে কার্গো এরিয়ার মেন গেটটি ঠিক করতে বলা হয়। তাই তারা সঙ্গে সঙ্গে দ্রুত তাদের কাজে লেগে পড়ে। আর তাদের টিমের ইউসিদা নামক মেয়েটিকে বলা হয় স্পেসশিপের সমস্ত এন্ট্রি এবং বিভিন্ন সাসপেশিয়াস জিনিসগুলো চেক করতে। অন্যদিকে রিচেল যেহেতু একজন ডক্টর ছিল, তাই রিচেলকে ল্যাক্রক্সের লাশটিকে পোস্টমর্টেম করতে বলা হয় এবং তাকে ল্যাক্রক্সের মৃত্যুর সঠিক কারণ বের করতে বলা হয়। এরপর রিচেল যখন তার পোস্টমর্টেমের কাজ শুরু করে, তখন সে ল্যাক্রক্সের চোখের মধ্যে একটি আর্টিফিশিয়াল ইমপ্ল্যান্ট দেখতে পায়, যেটা অনেক অদ্ভুত একটি বিষয় ছিল। রিচেল তখন সেই ইমপ্ল্যান্টটিকে বের করে ফেলে এবং ইনফরমেশন জানার জন্য সেটার এক্সেস চেক করতে শুরু করে। এই ইমপ্ল্যান্টের মধ্যে অনেকগুলো ভিডিও ফুটেজ ছিল, কারণ এই ইমপ্ল্যান্টটি ছিল অনেকটাই ক্যামেরার মতো। তো রিচেল এবং বাকি সবাই এখানে দেখতে পায় যে ল্যাক্রক্স কার্গো এরিয়ার একটি জায়গাতে গিয়েছিল, যেখানে বায়োহ্যাসেল লেখা রয়েছে। এটা দেখে রিচেল অনেকটাই ভয় পেয়ে যায়, কারণ সে এখন বুঝতে পারছে যে এই শিপটির মধ্যে শুধুমাত্র কন্টেইনারই নিয়ে যাওয়া হচ্ছে না, বরং হয়তো তাদের কাছ থেকে লুকিয়ে আরও অন্য কোনো জিনিসও নিয়ে যাওয়া হচ্ছে। রিচেল তখন ডেকারকেও এই পুরো বিষয়টি বুঝিয়ে বলে। সে বলে যে শিপটির মধ্যে হয়তো এমন কোনো জিনিস রয়েছে যেটা সম্পর্কে তারা জানে না। তাই তারা দুজন তখন এই বিষয়টি ইনভেস্টিগেশন করার জন্য সকলের আড়ালে লুকিয়ে লুকিয়ে কার্গো এরিয়ার কাছে চলে আসে। আর তারা এখানে ল্যাক্রক্সের এক্সেস কার্ড ব্যবহার করে রেস্ট্রিক্টেড এরিয়ার দরজা খুলে সেটার ভেতরে চলে যায়। এরপর তারা একটি জায়গাতে গিয়ে সেখানকার কন্টেইনারগুলোকে চেক করতে শুরু করে, যেগুলো সেখানে ফ্রিজিং করে রাখা হয়েছিল এবং কন্টেইনারগুলো বরফের আস্তরণে ঢাকা পড়েছিল। তো রিচেল যখন কন্টেইনারের উপর থেকে বরফের আস্তরণ সরিয়ে দেয়, তখন সে এবং ডেকার দেখতে পায় যে কন্টেইনারের মধ্যে কারো লাশ রয়েছে। এটা দেখে তারা দুজনই অনেক ভয় পেয়ে যায়। তবে শুধুমাত্র একটি কন্টেইনারে নয়, বরং এখানকার প্রায় প্রত্যেকটি কন্টেইনারে মানুষের লাশ রয়েছে। রিচেল তখন সেখান থেকে একটি কন্টেইনার বাহিরে নিয়ে আসে এবং দেখতে পায় যে এই কন্টেইনারের মধ্যে ছোট্ট একটি বাচ্চা মেয়ের লাশ রয়েছে। তো রিচেল এবং ডেকার তখন এখানকার টেকনিশিয়ানদের সাহায্য নেয়। এরপর তারা সবাই মিলে সেই কন্টেইনারটিকে নিয়ে আসতে শুরু করে, কিন্তু ঠিক তখনই সেখানকার অন্যান্য কন্টেইনারগুলো নিজেদের পজিশন বদলাতে শুরু করে। ফলে সমস্ত কন্টেইনার সেখানে মুভ করছিল। রিচেল সেই জায়গা থেকে বেরিয়ে আসার আগে একটি কন্টেইনার মুভ করে নিচের দিকে যাচ্ছিল, আর রিচেলও তখন কন্টেইনারটির সঙ্গে পড়েই যাচ্ছিল। কিন্তু সঠিক সময় সেখানে ডেকার চলে আসে, আর ডেকার কোনো মতে রিচেলকে টেনে উপরে নিয়ে আসে। ফলে এবারের মতো রিচেল বেঁচে যায়। রিচেল ডেকারকে মন থেকে অনেক ধন্যবাদ জানায়। এরপর তারা চারজন মিলে সেই বাচ্চা মেয়েটির কন্টেইনার নিয়ে তাদের এরিয়াতে চলে আসে। আর এমন সময় সেখানে লিয়ানা এসে সবকিছু দেখতে পায়, যে কিনা এখন তাদের ক্যাপ্টেন ছিল। তো লিয়ানা এখানে তাদের সবাইকে বলে যে কন্টেইনারের বিষয়গুলোতে তাদের একদমই মাথা ঘামানো ঠিক নয়। তাদের উচিত শুধুমাত্র তাদের কাজ করা। কন্টেইনারের সমস্ত কিছু চেক করার দায়িত্ব হচ্ছে লোডিং কোম্পানির। তাহলে তারা কেন বেশি বাড়াবাড়ি করছে? কিন্তু এসব কথা শুনে রিচেল তখন বলে যে তার এখানকার কোনো একজন মানুষের উপর সন্দেহ হচ্ছে, যে কিনা তাদের কাছ থেকে কিছু একটা লুকোচ্ছে। কারণ তারা যখন এই কন্টেইনারটিকে নিয়ে আসছিল, ঠিক তখনই কেউ একজন কন্টেইনারগুলোকে রিলিজ করে দিয়েছে। ফলে কন্টেইনারগুলো মুভ করতে শুরু করেছিল। এতে তো তারা সবাই মারা যেতে পারত। তাহলে তাদের সঙ্গে কে এমনটা করলো? রিচেলের আসলে তাদের ভেতরেই কোনো একজন মানুষের উপর সন্দেহ ছিল এবং তার কাছে মনে হচ্ছিল ল্যাক্রক্সকে সেই মেরেছে। রিচেল মনে মনে লিয়ানাকেও সন্দেহ করছিল, কারণ ল্যাক্রক্সের ক্যাপ্টেনের জায়গা পাওয়ার জন্য সে এমনটা করতে পারে। তো এখানে রিচেলের কথা শুনে লিয়ানা তাদের কোনো কথাই শুনতে চাইছিল না, বরং সে এখানে বলছিল যে রিচেল শুধু শুধুই সন্দেহ করছে এবং তিনি সকলের মনে সন্দেহ তৈরি করে দিচ্ছে। রেস্ট্রিক্টেড এরিয়াতে যে কন্টেইনারগুলো রয়েছে সেগুলো নাকি তাপমাত্রার সাথে সাথে নিজে নিজেই মুভ করে, অর্থাৎ সেগুলো নাকি অটোমেটিকভাবেই মুভ হয়েছে। তাই কারো উপর সন্দেহ করার কোনো প্রশ্নই আসে না। আর যেহেতু কার্গো এরিয়ার সবকিছুই অটোমেটিক সিস্টেমে তৈরি করা, তাই মূলত এই কারণেই সবাইকে সেখানে যেতে মানা করা হয়েছিল, কারণ সেখানে প্রত্যেকেরই জীবনের ঝুঁকি রয়েছে। এসব কথা শুনে ডেকার তখন লিয়ানাকে জিজ্ঞাসা করে, আমরা সবকিছুই বুঝলাম, কিন্তু কন্টেইনারগুলোতে লাশ রাখা আছে কেন? এগুলো কাদের লাশ? আর আমাদেরকে লাশের ব্যাপারে কোনো কিছু জানাওনি কেন? তুমি কি এসব ব্যাপারে আগে থেকেই জানতে? কিন্তু লিয়ানা এখানে ডেকারের প্রশ্নের কোনো উত্তরই দিতে চাইছিল না, বরং সে এখানে তাদের উপর অনেক রেগে যায় এবং লাশের কন্টেইনারটিকে আবারও সেই জায়গাতে রেখে আসতে বলে যেখান থেকে তারা এইটাকে নিয়ে এসেছে। তবে রিচেল তখন বলে যে একজন ডক্টর হিসেবে সেই বডিটি চেক করতেই পারে। যদি এর পেছনে কোনো রহস্য না থাকে, তাহলে সে কেন এইভাবে সবকিছু লুকোতে চাইছে? তাই লিয়ানা যদি তাকে বডি চেক করতে না দেয়, তাহলে তারা সবাই তার উপরে সন্দেহ করবে। রিচেলের সঙ্গে এখানে সবাই একমত ছিল, তাই লিয়ানা আর এখানে কিছুই বলতে পারে না। আর রিচেল তখন সেই বাচ্চা মেয়েটির বডিটি চেক করতে শুরু করে দেয়। বডিটি চেক করার এক পর্যায়ে সে জানতে পারে যে এটা আসলে কোনো ডেড বডি নয়, বরং মেয়েটি এখনো বেঁচে আছে। রিচেল তখন এই মেয়েটির ব্রেনের মধ্যে মাইনার অ্যাক্টিভিটি দেখতে পায়, অর্থাৎ তার মস্তিষ্ক একদম সচল আছে। কিন্তু কোনো মানুষের জ্ঞান না থাকলে তার মস্তিষ্ক কিভাবে চলছে
এই বিষয়টি দেখে রিচেল একদম অবাক হয়ে গিয়েছিল। তবে রিচেল তাকে ভালোভাবে চেক করতে পারছিল না, কারণ সেই কন্টেইনারটি খুলতে অনেক সময় লাগছিল। রিচেল তখন ডেকারকে বলে যে এই কন্টেইনারটি তার ডিভাইসের স্ক্যানারকে থামিয়ে দিচ্ছে, কারণ কন্টেইনারটি ইলেকট্রনিক সিল দিয়ে সিকিউর করা আছে। অন্যদিকে আমরা ইউসিদা নামক সেই ক্রু মেম্বারকে দেখতে পাই। ইউসিদার কাছে এখানে লিয়ানা আসে, আর লিয়ানা ইউসিদাকে বলে যে ডেকারের ব্যাপারে যেন সে সমস্ত তথ্যগুলো খুঁজে বের করে, কারণ সে ডেকারের ব্যাপারে একটু ডিটেলসে জানতে চায়। লিয়ানার কাছে আসলে মনে হচ্ছিল যে ডেকার হয়তো গোপনে কোনো কিছু পরিচালনা করছে। অন্যদিকে আমরা রিচেল এবং ডেকারকে দেখতে পাই, তারা দুজন মিলে একসঙ্গে বসে কন্টেইনারটি খোলার অপেক্ষা করছিল, আর সময় কাটানোর জন্য তারা একে অপরের সঙ্গে গল্প করছিল। তবে রিচেলই এখানে তার ব্যাপারে ডেকারকে অনেক কিছুই বলছিল, কিন্তু ডেকার তাকে তার ব্যাপারে খুব একটা কিছু বলে না। মনে হচ্ছিল ডেকার তার কাছ থেকে কিছু একটা লুকোচ্ছে। তবে এমন সময় ডেকার রিচেলের কাছে জানতে চায় যে সে স্পেসশিপের মিশনটিতে কেন এসেছে। রিচেল তখন তাকে বলে যে সে অনেক বছর ধরে রিয়া প্ল্যানেটে যেতে চায়, কারণ তার মা বাবা কেউ বেঁচে নেই। পৃথিবীতে তার আপন বলতে শুধুমাত্র তার বোন রয়েছে, তবে তার বোনও এখন রিয়া প্ল্যানেটে আছে। সে সেখানে অনেক ভালো আছে, এর জন্য সে অনেক খুশি। কিন্তু সে যেভাবেই হোক তার বোনের কাছে যেতে চায়, কিন্তু সেখানে যাওয়ার জন্য তার অনেক টাকার প্রয়োজন। তাই সেই কোম্পানিটির সঙ্গে 8 বছরের জন্য চুক্তি করেছে। 8 বছর পর এই কোম্পানি তাকে রিয়া প্ল্যানেটে পাঠানোর ব্যবস্থা করে দেবে। মূলত এই কারণে সে এখানে কাজ করতে এসেছে। রিচেল এখানে আরো বলে যে এক এক করে প্রায় 7 বছর সময় পার হয়ে গিয়েছে, সে তার বোনকে সামনে থেকে দেখেনি। এখন মূলত তার আপন বলতে তেমন কেউই নেই, সে নিজেকে অনেক একা মনে করে। এসব শুনে রিচেলের জন্য ডেকারের অনেক মায়া হয়। ডেকার তখন রিচেলের কাছে চলে যায়, কিন্তু রিচেল তখন কোনো কিছু না বলে সেখান থেকে চুপচাপ উঠে চলে যায়। আসলে আস্তে আস্তে তারা দুজনই দুজনকে পছন্দ করতে শুরু করেছিল। তবে রিচেল সমস্ত পরিস্থিতি মিলিয়ে অনেক ডিপ্রেস থাকার কারণে তার কোনো কিছুই ভালো লাগছিল না। অন্যদিকে আমরা স্পেসশিপে সেই দুজন টেকনিশিয়ানকে দেখতে পাই, যারা কিনা আজকেও কার্গো এরিয়ার দরজা ঠিক করার কাজ করছিল। তবে এমন সময় তারা কার্গো এরিয়া থেকে অদ্ভুত একটি আওয়াজ শুনতে পায়। মনে হচ্ছিল যে ভেতরে কেউ আছে। এতে একজন টেকনিশিয়ান অনেকটাই ভয় পেয়ে যায়, কিন্তু আরেকজন তখন তাকে তার কাজ করতে বলে, কারণ তাদের অন্য কোনো দিকে মনোযোগ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাদের শুধুমাত্র তাদের কাজের দিকে মনোযোগ দেওয়া উচিত। অন্যদিকে প্রায় বেশ কয়েক ঘন্টা পর কন্টেনারের ঢাকনা খুলে যায়। এরপর রিচেল এবং ডেকার যখন মেয়েটির বডিটি চেক করছিল, তখন রিচেল বডিটির ভেতরে একটি ইন্টারনাল গ্রোথের মতো কিছু একটা দেখতে পায়। আর কোনো মানুষের শরীরে এমনটা সে প্রথম দেখছে। তাই রিচেল বুঝতে পারছিল না যে এই বাচ্চা মেয়েটির বডি ভিন্ন কেন। ডেকার তখন এই বিষয়টি ভালোভাবে জানার জন্য রিচেলকে এই বাচ্চা মেয়েটির বডি এক্সটার্নাল কানেকশনের সঙ্গে জয়েন দিতে বলে, কিন্তু এই প্রসেসটি অনেক বেশি ডেঞ্জারাস ছিল। এমনকি এতে করে এই মেয়েটি মারও যেতে পারে। তাই রিচেল তার কথায় রাজি হচ্ছিল না। এবার ডেকার রিচেলকে বলে, ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো, তবে আমরা এখানে যা কিছু করছি এই সবকিছুর সমস্ত তথ্য শুধুমাত্র আমাদের মধ্যেই থাকবে। এসব ব্যাপারে অন্য কেউ যেন কিছু না জানতে পারে, কারণ এতে করে আমাদের লাইফেরও ঝুঁকি রয়েছে। এসব বলে ডেকার সেখান থেকে চলে যায়। আর রিচেল যখন এখানে একা একা ছিল, তখন সে তার বোনকে উদ্দেশ্য করে একটি ভিডিও বানাচ্ছিল। সে এখানকার সমস্ত পরিস্থিতির সম্পর্কে তার বোনকে বলছিল এবং জানাচ্ছিল যে খুব শীঘ্রই সে তার কাছে আসবে। এমনকি সে এখানে তার বোনকে সেই বাচ্চা মেয়েটির কথাও বলে এবং জানায় যে সেই বাচ্চা মেয়েটিকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু সে বুঝতে পারছে না যে এখানে এসব কি হচ্ছে। এসব কিছু বলে সে একটি ভিডিও তৈরি করে তার বোনের উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। আর কিছুক্ষণের মধ্যেই তার বোনের কাছ থেকে একটি রিপ্লাই আসে। রিচেল এতে একদম অবাক হয়ে যায়, কারণ কিছুদিন আগে যখন সে তার বোনকে মেসেজ পাঠাতো, তখন মেসেজ যেতে আর আসতে অনেক সময় লাগতো, প্রায় কয়েক মাস সময় লেগে যেত। কিন্তু অদ্ভুতভাবে এখন অনেক কম সময় লাগছে। রিচেল বুঝতে পারে যে এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। রিচেল তখন সোজা ডেকারের কাছে চলে যায়, আর সে ডেকারকে এই মেসেজের ব্যাপারে সবকিছু খুলে বলে। এরপর সে ডেকারকে জিজ্ঞাসা করে যে ডেকারের একটি বিষয় তাকে অনেক অবাক করে দিয়েছে। সেটা হলো ডেকার তো একজন সিকিউরিটি অফিসার, তাহলে মেডিকেল সায়েন্সের ব্যাপারে তার নলেজ কিভাবে আছে। রিচেলের আসলে ডেকারের উপর সন্দেহ হচ্ছিল যে ডেকার হয়তো সেই কন্টেনারে থাকা বডিগুলোর ব্যাপারে জানি, তা না হলে সে এক্সটার্নাল জয়েনের কথা কিভাবে জানল। কিন্তু ডেকার এখানে তার প্রশ্নের কোনো উত্তর দেয় না। রিচেল এতে প্রচণ্ড রেগে যায় এবং সে ডেকারের সঙ্গে রাগ করে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু ডেকার তখন রিচেলকে তার কাছে টেনে নেয়। এবার কিছুক্ষণ পর লিয়ানা তাদের সবাইকে ডাকে এবং জানায় যে ইউশিদা সমস্ত তথ্য বের করে ফেলেছে। সে জানতে পেরেছে যে তাদের মধ্যে কোনো একজন ক্রু মেম্বার আছে যে কিনা গ্রায়ো ক্যামেরার ফুটেজের মধ্যে হেরফের করেছে, অর্থাৎ এমন কিছু ফুটেজ সে ডিলিট করে দিয়েছে যেগুলো তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। এবার লিয়ানা এখানে ডেকারের উপর সন্দেহ করছিল, কারণ সে ডেকারের ব্যাপারেও একটি তথ্য জানতে পেরেছে। তো সে এখানে ডেকারকে জিজ্ঞাসা করে, আমরা সবাই যখন আইসোলেশনে ছিলাম তখন তুমি প্রায় সময় জেগে উঠতে, আর সেই সময় তুমি কি এমন কাজ করতে, আর তুমি টেকনিক্যালি এমন কি করেছিলে যে তোমার হুঁশ ফিরে আসতো। ডেকার তখন তাকে বলে, আমি তেমন কিছুই করতাম না, আসলে ক্যাপ্টেন ল্যাক্রক্সি আমাকে টেকনিক্যালি একটি সিস্টেম তৈরি করে দিয়েছিল যাতে করে আমি প্রায় সময় জেগে উঠে পুরো স্পেসশিপটিকে চেক করতে পারি এবং স্পেসশিপে কর্মরত ক্রু কোনো উল্টোপাল্টা কাজ করছে কিনা সেদিকে নজর রাখতে পারি। আর এই বিষয়টি শুধু আমি এবং ক্যাপ্টেন ল্যাক্রক্সি জানতাম, তাই হয়তো আমাকে আপনার কাছে সন্দেহজনক লাগছে। এসব শুনে লিয়ানা তখন বলে, ঠিক আছে, তোমার কথা আমি বিশ্বাস করলাম,
তবে ল্যাক্রক্সের মৃত্যুর সময় তুমি কোথায় ছিলে? ল্যাক্রক্স তখন বলে, তখন আমি অন্য সেক্টরে কাজ করছিলাম, আর হঠাৎ করে আমি একটি শব্দ শুনতে পেয়ে দৌড়ে আসি এবং দেখতে পাই ল্যাক্রক্স উপর থেকে নিচে পড়ে গিয়ে মারা গিয়েছে। তবে লিয়ানা এটা কোনোভাবেই মানতে চাইছিল না। সে সবাইকে বলছিল ডেকারকে বন্দি করে ফেলতে, কারণ সে তাকে পুলিশের হাতে তুলে দেবে। সেই নাকি ল্যাক্রক্সকে হত্যা করেছে। তবে এমন সময় ডেকার নিজেকে বাঁচানোর জন্য লিয়ানার কাছ থেকে একটি গান ছিনিয়ে নিয়ে তার দিকেই তাক করে, কিন্তু এটা দেখতে পেয়ে পেছন থেকে ইউশিদা আবার ডেকারের উপর হামলা করে। সে ডেকারকে বন্দি বানিয়ে ফেলে, কারণ ডেকার যেহেতু লিয়ানার উপর হামলা করেছিল তাহলে নিশ্চয়ই ডেকারের মধ্যে কোনো ঝামেলা আছে। এবার লিয়ানা এখানে রিচেলকে অর্ডার দেয় যাতে করে সে সেই বাচ্চা মেয়েটির বডিটি আগের জায়গাতে রেখে আসে, কিন্তু রিচেল তখন তাকে বলে যে সে সেই মেয়েটির বডিতে একটি মেডিসিন দিয়েছে, তাই সে চাইলেও এখন তাকে রেখে আসতে পারবে না, কারণ এতে করে সেই মেয়েটির জীবন ঝুঁকিতে পড়ে যাবে। কিন্তু লিয়ানা এবার তার কোনো কথাই শুনতে চাইছিল না। কার্গো এরিয়ার গেটটি যেহেতু অটোমেটিক ছিল তাই সে কার্গো এরিয়ার গেট বন্ধ হওয়ার আগেই বডিটিকে সেখানে রেখে আসতে বলে। তো এবার সেদিন রাতের বেলা দেখা যায় যে ডেকারের কাছে রিচেল আসে। ডেকার তার মাথায় অনেক আঘাত পেয়েছিল, তাই রিচেল তখন তার ট্রিটমেন্ট করছিল। তবে সে ডেকারের সঙ্গে কোনো কথা বলছিল না, কারণ সে তার উপর রেগেছিল। কিন্তু এমন সময় ডেকার তাকে বলে, তুমি কি জানো রিচেল, আমাদের কাছ থেকে অনেক বড় সত্য লুকোনো হচ্ছে। এই স্পেসশিপটি এখন স্টেশন 22-তে যাচ্ছে না, বরং এটা যাচ্ছে রিয়া প্ল্যানেটের দিকে। ডেকার এখানে রিচেলকে আরো অনেক কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু এমন সময় সেখানে প্রকোপ এবং ভেসপার চলে আসে, আর তারা ডেকারকে সেখান থেকে নিয়ে যায় এবং তাকে আইসোলেশনের মাধ্যমে অজ্ঞান করে ফেলে। অন্যদিকে সেদিন রাতের বেলা রিচেল ইউশিদাকে যখন একা একা পায় তখন সে ইউশিদাকে বলে, তুমি কি একটি বিষয় সম্পর্কে আমাকে তথ্য দিতে পারবে? তুমি কি বলতে পারবে যে আমাদের স্পেসশিপটি কোথায় যাচ্ছে? এটা কি স্টেশন 22 এর দিকে যাচ্ছে নাকি অন্য কোথাও? ইউশিদা তখন এই তথ্যটি বের করতে যায়। সে প্রায় বেশ কয়েক ঘন্টা যাবৎ রিসার্চ করে অনেক কষ্টে স্পেসশিপটি সম্পর্কে কিছু তথ্য খুঁজে পায়। এরপর সে দ্রুত রিচেলের কাছে এসে জানায় যে এই শিপটি আসলে স্টেশন 22 এর দিকে যাচ্ছে না, এবং কার্গো এরিয়াতে কন্টেনারগুলো যখন মুভ করেছিল সেগুলো অটোমেটিক ছিল না, বরং সেগুলোকে মুভ করানো হয়েছিল। এরপর রিচেল এখানে ইউশিদাকে বলে যে যখন সে এখানে একা একা ডিউটি করছিল তখন সে তার বোনকে মেসেজ পাঠালে সেটা পৌঁছতে কয়েক মাস সময় লেগে যেত, কিন্তু গতকাল মেসেজ পাঠানোর পর সেটা সঙ্গে সঙ্গে তার বোনের কাছে পৌঁছে গিয়েছে এবং তার বোনের রিপ্লেও সঙ্গে সঙ্গে এসেছে। ইউশিদা তখন তাকে বলে, হতে পারে আমাদের স্পেসশিপটি রিয়া প্ল্যানেটের কাছাকাছি আছে, তাই হয়তো মেসেজ এতটা দ্রুত যাচ্ছে। ইউশিদা এবং রিচেল এখানে এসব ব্যাপারে গল্প করছিল, কিন্তু ঠিক তখনই সেখানে ভেসপার তাদেরকে পার্টির জন্য ডাকে, কিন্তু ইউশিদা সেখানে যেতে চায় না। তবে রিচেল সেখানে চলে যায়। তবে পার্টি চলাকালীন সময় সেখানকার লাইটগুলো হঠাৎ করে ব্লিঙ্ক করছিল, যেটা দেখে প্রকোপ তখন বলে যে রেডিয়েটরের কারণে মূলত এমনটা হচ্ছে, এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে, তাই দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এবার রিচেল এখানে ইউশিদার জন্য চা নিয়ে যাওয়ার কথা বলে সেখান থেকে চলে আসে। তবে রিচেল যখন ইউশিদার কাছে যায় তখন সে সেখানে ইউশিদার ডেড বডি দেখতে পায়। এতে তো সে একদম ভয় পেয়ে যায়, কারণ কিছুক্ষণ আগেও ইউশিদা বেঁচে ছিল, কিন্তু এখন তাকে কে মেরে ফেললো? ইউশিদার খবর জানতে পেরে সবাই আবারও এক হয়ে যায়, আর তারা আইসোলেশন সেক্টরে গিয়ে দেখতে পায় যে ডেকার তার আইসোলেশন থেকে উঠে সেখান থেকে চলে গিয়েছে। তাই সবাই ভাবছিল যে ডেকারই ইউশিদাকে মেরে ফেলেছে। তবে ডেকার আশেপাশের কোথাও ছিল না, তাই লিয়ানা তখন সবাইকে পুরো স্পেসশিপটি তল্লাশি করতে বলে এবং ডেকারকে খুঁজে বের করতে বলে। এরপর রিচেল এবং ভেসপার আর লিয়ানা এবং প্রকোপ চলে যায় ডেকারকে খুঁজতে। তো রিচেল এবং ভেসপার আন্ডারগ্রাউন্ডের একটি নেটের মতো জায়গাতে চলে আসে। ভেসপার পুরোপুরিভাবে নিশ্চিত ছিল যে ডেকার এখানেই লুকিয়েছে, তাই সে রিচেলের সঙ্গে তাকে ধরে ফেলার একটি প্ল্যান তৈরি করে, যেটার মোতাবেক রিচেল সে নেটের ভিতরের জায়গাটিতে যাবে এবং ভেসপার অন্য পাশের রাস্তা দিয়ে গিয়ে ডেকারকে ধরে ফেলবে। রিচেল তখন সঙ্গে সঙ্গে সেই জায়গাটিতে চলে যায় এবং সে আস্তে আস্তে ডেকারকে খোঁজার চেষ্টা করে, কিন্তু ঠিক এমন সময় তার উপরে একজন ব্যক্তি হামলা করে বসে, যে কিনা দেখতে অনেকটা পাগলের মতো ছিল। সে তো এখানে রিচেলকে মেরেই ফেলছিল, কিন্তু ঠিক তখনই তার পেছন থেকে একজন ব্যক্তি এসে সেই লোকটিকে গুলি করে রিচেলকে বাঁচিয়ে নেয়। রিচেল তখন আশেপাশে দেখতে শুরু করে, কিন্তু সে কোথাও কাউকে দেখতে পাচ্ছিল না। এমন সময় রিচেল সেখানে থাকা একটি বক্স খুলে ফেলে, আর সেই বক্সটির ভেতরে একটি অ্যালবাম ছিল যেখানে অনেকগুলো ছবি রয়েছে। রিচেলের এখানে একটি ছবিতে একজন ব্যক্তিকে অনেক চেনা চেনা লাগছিল। এরপর সে একটু লক্ষ্য করে বুঝতে পারে যে এখানে যাকে গুলি করে মারা হয়েছে সেই হচ্ছে এই ব্যক্তি, আর এই ব্যক্তি মূলত হচ্ছে ব্রুকনার, যে কিনা ছিল টেরোরিস্ট গ্রুপের মেইন সদস্য, যাকে বহুদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না, কিন্তু সে আসলে তাদের স্পেসশিপের মধ্যে এতদিন লুকিয়েছিল। রিচেল এখানে একটি ডিভাইসও খুঁজে পায় যেখানে বেশ কিছু ভিডিও ক্লিপ ছিল। ভিডিও ক্লিপগুলোতে দেখা যাচ্ছিল যে ব্রুকনারের সঙ্গে ডেকার রয়েছে, আর তারা দুজনই ভিডিওতে একটি জায়গার ব্যাপারে কথা বলছিল। রিচেল এই সম্পূর্ণ ভিডিওটি দেখার পর বুঝতে পারে যে ব্রুকনার এবং তার গ্রুপ আসলে কোনো টেরোরিস্ট গ্রুপ নয়, বরং তারা অনেক ভালো একটি উদ্দেশ্য নিয়ে কাজ করছিল। তারা মূলত পৃথিবী ধ্বংসের অনেক বছর পরে পৃথিবীতে গিয়েছিল এবং সেখানে গিয়ে তারা মানুষের বসবাসের জন্য অনেক জায়গা খুঁজে পেয়েছে, যেখানে মানুষ চাইলে আবারও খুব সুন্দরভাবে বসবাস শুরু করতে পারবে। তাদেরকে এইভাবে স্পেসশিপে করে বন্দি জীবন কাটাতে হবে না। তাই ব্রুকনার এবং তার পুরো টিম মিলে অনেক বছর ধরে কঠোর পরিশ্রম করে এবং তারা পৃথিবীতে প্রচুর পরিমাণে গ্রিন হাউস তৈরি করে,
যেখানে মানুষ খুব সুন্দরভাবে চাষাবাদ শুরু করে নতুন জীবন শুরু করতে পারবে। তাছাড়া পৃথিবীতে এখন আর এসিড বৃষ্টি হচ্ছিল না। সেই সাথে তারা মাটির নিচের আন্ডারগ্রাউন্ডে প্রচুর পরিমাণে ট্যাঙ্ক সেট করেছিল, যেগুলো ওয়াটার পিউরিফায়ার কাজ করবে। আর মূলত এই খবরটি তারা মানুষের কাছে পৌঁছতে চাইছিল, যাতে করে আস্তে আস্তে মানুষেরা পৃথিবীতে আবারও ফিরে আসে। ব্রোকনার এই ভিডিওটির মাধ্যমে সকলকে উদ্দেশ্য করে বলে যে পৃথিবীতে এখনো অনেক জায়গা আছে যেখানে মানুষ খুব সুন্দরভাবে বসবাস করতে পারবে। তাদেরকে আর স্পেসশিপের মতো ছোট শহরে এত কষ্ট করতে হবে না। কিন্তু গভর্নমেন্ট সকলের কাছ থেকে এই বিষয়টি লুকিয়ে যাচ্ছে। তারা মানুষদেরকে বোঝাচ্ছে যে পুরো পৃথিবী ধ্বংস হয়ে গিয়েছে। এর পেছনে গভর্নমেন্টের অনেক বড় কোনো স্বার্থ রয়েছে। এসব ভিডিও দেখে রিচেল বুঝতে পারে যে ব্রোকনার এবং তার টিম আসলে সঠিক পথেই ছিল, আর গভর্নমেন্টই বরং উল্টো তাদের পেছনে লেগেছে। সেই সাথে সে এটাও বুঝতে পারে যে ডেকার হয়তো ব্রোকনারদের টিমেরই সদস্য। তো ঠিক এমন সময় রিচেল আবার সেখানে কারো পায়ের আওয়াজ শুনতে পায়। দেখা যায় যে রিচেলের কাছে ভেসপার এসেছে। ভেসপার এখানে রিচেলকে জানায় যে ডেকারকে ধরে ফেলা হয়েছে, তাই সে রিচেলকেও উপরে চলে আসতে বলে। এদিকে লিয়ানা ডেকারকে নানা ধরনের প্রশ্ন করছিল। সে তার কাছে তার পরিচয় জানতে চাইছিল এবং জানতে চাইছিল যে সে কোন উদ্দেশ্যে এই স্পেসশিপে এসেছে, আর কেনই বা সে তাদের দুজন মানুষকে এভাবে মেরে ফেলেছে। ডেকার তখন এখানে বলতে শুরু করে যে গভর্নমেন্ট আমাদের সবাইকেই ধোঁকা দিচ্ছে। রিয়া আসলে কোনো প্ল্যানেটই নয়, বরং সেটা একটা ভার্চুয়াল রিয়েলিটি। মানুষের মস্তিষ্ককে এমনভাবে ব্যবহার করা হচ্ছে যে তাদের কাছে মনে হচ্ছে তারা একটি প্ল্যানেটের মধ্যে আছে, কিন্তু আসলে তো তারা ডেড বডির মতো পড়ে আছে। তাদের মস্তিষ্ক বছরের পর বছর ভার্চুয়াল রিয়েলিটিতে বেঁচে আছে। তারা তো মানুষ, কোনো রোবট নয়। গভর্নমেন্ট শুধুমাত্র টাকার জন্য হাজার হাজার মানুষের সঙ্গে এমনটা করছে। মানুষ মনে করছে টাকা দিলে রিয়া প্ল্যানেটে যাওয়া যায়, কিন্তু আসলে গভর্নমেন্ট তো তাদের কাছ থেকে টাকা নেওয়ার পর তাদেরকে ভার্চুয়াল রিয়েলিটিতে পাঠিয়ে দিচ্ছে, যেখানে তাদের কোনো অস্তিত্বই নেই। তারা স্বপ্নের জগতে রয়েছে। আর মানুষের এই ভুল ধারণাকে ভাঙার জন্যই আমি এবং ব্রোকনার বহু বছর ধরেই কাজ করছি। এসব কথা শুনে রিচেল তখন ডেকারের কাছে জানতে চায়, তুমি কি ব্রোকনারকে গুলি করে চলে এসেছিলে? ডেকার বলে হ্যাঁ, কারণ ব্রোকনার অনেক বছর ধরে গভর্নমেন্টের সঙ্গে লড়াই করতে করতে সে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল। সে পাগল হয়ে গিয়েছিল, তাই সেই ল্যাক্রক্স এবং ইউসিদাকে মেরে ফেলেছে। আর সবশেষে সে তোমাকেও মেরে ফেলতে চাইছিল, তাই বাধ্য হয়ে আমার তাকে গুলি করতে হয়েছে। এবার লিয়ানা তার সঙ্গীদেরকে ডেকারকে একটি জায়গাতেই লক করে রাখতে বলে। এরপর সে রিচেলের কাছে এসে বলে যে সে বাচ্চা মেয়েটির কন্টেনারটি লোড কেজে রাখার জন্য প্রকোপ এবং ভেসপার তাকে সাহায্য করবে, তাই যত তাড়াতাড়ি সম্ভব তাকে নিয়ে রিসার্চ করা বন্ধ করো। যদিও রিচেল এখানে তার সমস্ত কথাই শুনছিল, কিন্তু আসলে রিচেল জেনে গিয়েছে যে ডেকার যা করছে সেটাই সঠিক, আর লিয়ানাই বরং গভর্নমেন্টের সঙ্গে মিলে কাজ করছে এবং তারা মানুষদের উপর নিজেদের নিয়ন্ত্রণ চালাচ্ছে। তাই সুযোগ পেয়ে রিচেল লিয়ানার দিকে বন্দুক তাক করে, কিন্তু লিয়ানা রিচেলের প্ল্যান আগেই বুঝতে পেরেছিল, তাই সে তখন উল্টো রিচেলের দিকে তার বন্দুক তাক করে এবং সে কোনো মতে রিচেলের হাত বেঁধে ফেলে। এরপর সে লিয়ানাকে বলে, তোমরা গভর্নমেন্টের বিরুদ্ধে কেন যেতে চাইছো? গভর্নমেন্ট তো আমাদের সবার ভালো চাইছে, তাই তো এত কঠিন কঠিন মিশন আমরা কমপ্লিট করছি। তবে এটা সত্যি যে গভর্নমেন্ট রিয়া নামক একটি প্ল্যানেট খুঁজে পেয়েছে, কিন্তু সেখানে বসবাসের জন্য যখন কলোনাইজেশন করা হচ্ছিল তখন শুরুর দিকে একটি ভুলের কারণে কলোনাইজেশন ফেল হয়ে যায়, আর রিয়া প্ল্যানেটও বসবাসের অনুপযোগী হয়ে পড়ে। তাই যাদেরকে রিয়া প্ল্যানেটে পাঠানোর জন্য সবকিছু প্রস্তুত করা হয়েছিল, তাদেরকে যদি তখন রিয়া প্ল্যানেটে পাঠানো না হতো তাহলে গভর্নমেন্ট অনেক বড় হুমকির মুখে পড়ে যেত। তাই গভর্নমেন্ট ইমিডিয়েটলি আরও একটি গ্রহের সন্ধান শুরু করে দেয়, যেখানে তারা কলোনাইজেশনের সময় আগের ভুলটি আর করবে না। আর ততদিন পর্যন্ত সেই সমস্ত মানুষদেরকে বাঁচিয়ে রাখাটাও জরুরি ছিল যাদেরকে রিয়া প্ল্যানেটে পাঠানোর কথা। তাই তাদেরকে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে বাঁচিয়ে রাখা হয়েছে। তারা মনে করছে যে তারা রিয়া প্ল্যানেটেই আছে, তবে নতুন প্ল্যানেট পাওয়ার পরই তাদেরকে সমস্ত সত্যটা জানিয়ে দেওয়া হবে। কিন্তু রিচেল তখন বলে, যেখানে আমাদের পৃথিবীতে এখনো আমাদের বসবাসের উপযোগী জায়গা রয়েছে, সেখানে আমরা অন্য কোনো প্ল্যানেটে কেন যাব? আর এর পেছনে গভর্নমেন্টের কি স্বার্থ রয়েছে? লিয়ানা তখন তাকে জানায় যে রিয়া প্ল্যানেটে পাঠানোর জন্য গভর্নমেন্ট যেই টাকাগুলো নিচ্ছে সেগুলো দিয়ে তারা উন্নত মানের দেশ থেকে অনেক ভালো ভালো টেকনোলজির জিনিসপত্র তাদের দেশের জন্য নিয়ে আসছে, যেমন বিভিন্ন ধরনের স্পেসশিপ, বিভিন্ন টেকনোলজিক্যাল ডিভাইস। আর এগুলো দিয়ে গভর্নমেন্ট একটি মডার্ন প্ল্যানেট তৈরি করতে চাইছে, যাতে করে অন্যান্য দেশের চাইতে আমাদের দেশ অনেক বড় হতে পারে। কিন্তু রিচেল তখন বলে, পৃথিবীর এমন পরিস্থিতিতেও আপনারা এমন চিন্তা কিভাবে করতে পারেন? একটা স্পেসশিপের শহরে মানুষ যেখানে এত কষ্ট করে বসবাস করছে, সেখানে আপনারা আপনাদের স্বার্থের কথা ভাবছেন। এরপর রিচেল তার কাছে জানতে চায় যে যাদেরকে এখন তারা ভার্চুয়াল রিয়েলিটিতে রেখেছে তাদের সঙ্গে এখন কি হচ্ছে। লিয়ানা তখন তাকে বলে যে তারা কোনো কিছু বুঝতেই পারছে না, তাদের কাছে মনে হচ্ছে তারা রিয়া প্ল্যানেটেই আছে। এমনকি তারা চাইলে তাদের ব্রেনের সিগন্যালের মাধ্যমে তাদের প্রিয়জনকে মেসেজও পাঠাতে পারছে। আর এখানে আমরা জানতে পারি যে আজ পর্যন্ত যত মানুষকে রিয়া প্ল্যানেটে পাঠানো হয়েছে তাদের সবার বডি আলাদা আলাদা কন্টেনারের মধ্যে স্টেশন 22-তে রাখা হয়েছে, যেদিকে লিয়ানাদের স্পেসশিপটি এখন যাচ্ছে। আর যেহেতু এখন তারা স্টেশন 22 এর কাছাকাছি চলে এসেছে, তাই মূলত রিচেলের মেসেজ এতটা দ্রুত যাচ্ছিল। এবার সেদিন লিয়ানা আলাদাভাবে প্রকোপ এবং ভেসপারকে ডেকে বলে যে স্টেশন 22 পৌঁছে যাওয়ার আগে তারা যেন রিচেল এবং ডেকারকে মেরে ফেলে, কারণ সে চায় না গভর্নমেন্টের বিপক্ষের একজন মানুষও বেঁচে থাকুক।
অন্যদিকে তাদের স্পেসশিপে যেই দুজন টেকনিশিয়ান ছিল তারা যখন ডেকারের কাছে ছিল তখন ডেকার তাদের দুজনকে সবকিছু বলে দিয়েছিল যে গভর্নমেন্ট তাদেরকে কিভাবে ধোঁকা দিচ্ছে। তাই তারা দুজন তখন সঙ্গে সঙ্গে এসে লিয়ানার দিকে বন্দুক তাক করে। আর প্রকোপ এবং ভিসপার যখন এই সমস্ত বিষয়ে জানতে পারে তখন তারাও ডেকারের সঙ্গে মিলে যায়। এরপর তারা সবাই মিলে লিয়ানাকে আইসোলেশনের মাধ্যমে ঘুম পাড়িয়ে দেয়। তো এবার সেদিন রাতের বেলা রিচেল যখন সেই বাচ্চা মেয়েটির দেখাশোনা করছিল ঠিক তখনই সেখানে ডেকার এসে তাকে বলে, তুমি আমাকে ক্ষমা করে দিও রিচেল, আমি শুরুতে তোমাকে সমস্ত সত্যটা বলতে পারিনি, কিন্তু এখন তুমি আমার উপর ভরসা করতে পারো। তুমি কি আমাকে আমার মিশন পূরণে সাহায্য করবে? রিচেল তখন তাকে বলে, ঠিক আছে, আমি তোমাকে অবশ্যই সাহায্য করব, কিন্তু তার আগে আমার বোনকেও তোমাকে ভার্চুয়াল রিয়েলিটি থেকে বের করে আনতে হবে। এরপর আমরা সবাই মিলে একসঙ্গে পৃথিবীতে চলে যাব। ডেকারও তখন তার কথায় রাজি হয়ে যায়। এবার সেদিন রাতের বেলা তারা সবাই মিলে ডেকারের প্ল্যান মোতাবেক কাজ করতে শুরু করে। ডেকারের প্ল্যান হচ্ছে যে প্রথমে তারা স্টেশন 22-তে যাবে এবং সেখানে গিয়ে সেখানকার কমিউনিকেশন সিস্টেম নষ্ট করে দেবে, ফলে সবাই জানতে পারবে যে এটা একটা ভার্চুয়াল রিয়েলিটি ছিল। আর কমিউনিকেশন না থাকার কারণে গভর্নমেন্ট এই ব্যাপারে কিছুই জানতে পারবে না। এবার খুবই কম সময়ের মধ্যে তারা স্টেশন 22 এর কাছে পৌঁছে যায়। আর সেখানে নেমেই তারা তাদের মিশনে লেগে পড়ে, কারণ তাদের হাতে মাত্র 30 মিনিটের মতো সময় ছিল। এখানে এমনভাবে টাইম সেট করা আছে যে 30 মিনিটের মধ্যে তাদের স্পেসশিপের মধ্যে থাকা সমস্ত বডিগুলো ট্রান্সফার হয়ে যাবে, অর্থাৎ এগুলো স্টেশন 22-তে সেট হয়ে যাবে এবং স্পেসশিপটি আবারও এখান থেকে ফিরবে। এদিকে ডেকারি স্টেশনে নামার আগে এক ধরনের স্যুট পরে নেয়। অন্যদিকে আমরা ভেসপার এবং প্রকোপকে দেখতে পাই। তাদের প্ল্যান আসলে ভিন্ন ছিল। তারা আসলে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে রিয়া প্ল্যানেটেই থাকতে চাইছিল, কারণ তাদের কাছে তাদের এমন লাইফ আর ভালো লাগছিল না। তাই তারা প্ল্যান করে ডেকারের সঙ্গে যোগ দিয়েছিল। তারা তখন সেখানকার কার্গোতে রাখা যে কন্টেনারগুলো ছিল সেখানকার দুটো কন্টেনার থেকে দুজন মানুষের বডি বের করে ফেলে এবং সেই কন্টেনারই তারা থাকার সিদ্ধান্ত নেয়, যাতে করে সেই দুজনের জায়গায় তারা শুয়ে রিয়ার ভার্চুয়াল ওয়ার্ল্ডে যেতে পারে। অন্যদিকে রিচেল দেখতে পায় যে সেই ছোট বাচ্চাটির জ্ঞান ফিরে এসেছে, তাই সে সেই বাচ্চা মেয়েটির খেয়াল রাখতে শুরু করে। এদিকে ডেকার চলে যায় কমিউনিকেশন সেক্টরের কাছে, যেটার মাধ্যমে সবাইকে ভার্চুয়াল রিয়েলিটির সঙ্গে কানেক্ট করে রাখা হয়েছে। অন্যদিকে ভেসপার ভার্চুয়াল রিয়েলিটিতে যাওয়ার জন্য লিয়ানার এক্সেস কার্ড ব্যবহার করে, যার ফলে লিয়ানা তার জ্ঞান ফিরে পায়। এদিকে প্রকোপ সেখানকার সময় 10 মিনিট পর্যন্ত বাড়িয়ে দেয়, যাতে করে তারা দুজন নিজেদের সেটআপের জন্য আরেকটু সময় পায়। অন্যদিকে ডেকার কমিউনিকেশন সিস্টেমে একটি টাইম বোম সেট করে দেয় এবং সে রিচেলের বোন মিরার বডি খুঁজে বের করে দেখতে পায় যে মিরার বডিটি প্রায় অনেকদিন ধরে এইভাবে রাখা হয়েছে, তাই তার বডির কিছু অংশ পচে যেতে শুরু করেছে, কারণ এই কন্টেনারে বডি রাখারও নির্দিষ্ট একটি সময় ছিল, যেটা মিরার বোনের ক্ষেত্রে পার হয়ে গিয়েছে। এজন্য তাকে কন্টেনার থেকে কোনোভাবেই বের করা যাবে না। এবার রিচেল স্যুট পরে ডেকারের কাছে চলে আসে। ডেকার তখন রিচেলকে জানায় যে সে তার বোনকে খুঁজে পেয়েছে, কিন্তু তার বোনের বডির অবস্থা অনেক খারাপ অবস্থায় আছে, তাই তার বডি আর কোনোদিনও বের করা যাবে না। সে হয়তো অল্প কিছুদিনের মধ্যেই মারা যাবে, তবে ভার্চুয়াল রিয়েলিটিতে এখনও তার অস্তিত্ব রয়েছে। এসব শুনে রিচেল অনেক কষ্ট পায়। এরপর সে ডেকারকে বলে যে সে শেষবারের মতো একবার ভার্চুয়াল রিয়েলিটিতে গিয়ে তার বোনকে শেষবারের মতো দেখতে চায় এবং ভার্চুয়াল রিয়েলিটিতে এখন যারা যারা আছে তাদের সবাইকে রিয়া প্ল্যানেটের সত্যতা জানাতে চায়। তাই ডেকার তখন রিচেলকে সেই ভার্চুয়াল রিয়েলিটির সঙ্গে যুক্ত করে দেয় যেখানে তার বোন রয়েছে। রিচেল তখন ভার্চুয়াল ওয়ার্ল্ডে এসে অনেক সুন্দর একটি পৃথিবী দেখতে পায়, তবে সে সময় নষ্ট না করে সোজা তার বোনের বাড়িতে চলে যায়। আর তার বোন তো তাকে দেখে অনেক খুশি হয়ে যায়, তবে রিচেল জানে এটাই তার বোনের সঙ্গে তার শেষ দেখা, তাই সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। আর তার হাতে যেহেতু খুব একটা সময় ছিল না, তাই সে তাকে বিদায় জানিয়ে তাড়াতাড়ি করে সেখান থেকে বেরিয়ে আসে। সে তার সঙ্গে করে তার বোনের একটি ডিভাইস এনেছিল, তাই সে তখন সেই ডিভাইসের মাধ্যমে রিয়া প্ল্যানেটের সকলের উদ্দেশ্যে একটি ভিডিও তৈরি করে, যেখানে সে রিয়া প্ল্যানেটের সমস্ত সত্য কথা বলে দেয় যে রিয়া প্ল্যানেট আসলে কোনো প্ল্যানেটই নয়, বরং এটা একটা ভার্চুয়াল রিয়েলিটি। গভর্নমেন্ট তাদেরকে ধোঁকা দিয়ে এমন একটি ওয়ার্ল্ডে রেখেছে। রিচেল এখানে এটাও জানিয়ে দেয় যে পৃথিবীতে এখন মানুষের বসবাসের জায়গা রয়েছে, কিন্তু তারপরও গভর্নমেন্ট নিজেদের স্বার্থের জন্য সকল মানুষকে অনেক কষ্ট দিয়ে স্পেস সিটিতে রেখেছে। এসব বলে রিচেল এই মেসেজটিকে সেই স্পেসশিপে পাঠিয়ে দেয়, যেটার উপর একটি শহর তৈরি করা হয়েছে। এতে করে সকল মানুষ এখন গভর্নমেন্টের সত্যতা জেনে যায়। রিচেল এই মেসেজে সকল মানুষকে পৃথিবীতে ফিরে আসার আন্দোলন করতে বলে, কারণ তারা প্রতিবাদ করলে গভর্নমেন্ট অবশ্যই তাদেরকে পৃথিবীতে নিয়ে যেতে বাধ্য হবে। এরপর ডেকার রিচেলকে ভার্চুয়াল রিয়েলিটি থেকে বের করে নিয়ে আসে, আর সে রিচেলকে একাই স্পেসশিপে ফিরে যেতে বলে। আসলে তাদের কাছে ফিউল অনেক কম ছিল, তাই ডেকার তখন তার ফিউল রিচেলকে দিয়ে দিয়েছিল। আর স্পেসশিপে পৌঁছতে যতটুকু ফিউলের প্রয়োজন সেটা এখন ডেকারের কাছে ছিল না, তাই সে আর চাইলেও স্পেসশিপে ফিরতে পারবে না। কিন্তু রিচেল ডেকারকে ছাড়া কোনোভাবেই যেতে চাইছিল না। তবে ডেকার এখানে রিচেলকে বলে যে তাকে তার মিশন কমপ্লিট করতে হবে। আসলে তার কাছে যেই বাচ্চা মেয়েটি রয়েছে সেই মেয়েটি এখন একমাত্র প্রমাণ, যেটার মাধ্যমে রিচেল তার মেসেজের সত্যতা প্রমাণ করতে পারবে এবং মানুষকে তার কথা বিশ্বাস করাতে পারবে। এতে করে অনেক মানুষের জীবন বেঁচে যাবে। এসব বলতে বলতে ডেকারের স্যুটের ফুয়েল একদম শেষ হয়ে যাওয়ার ফলে ডেকার সেখান থেকে নিচে পড়ে মারা যায়। রিচেল এতে অনেক কষ্ট পেয়েছিল, কারণ সে ডেকারকে অনেক ভালোবেসে ফেলেছিল। সে প্রচন্ড কাঁদছিল, কিন্তু তারপরও সে ডেকারের শেষ মিশনটি পূরণ করতে চায়, তাই সে তাড়াতাড়ি করে স্পেসশিপে ফিরে আসে। আর অন্যদিকে ডেকারের লাগানো বোমটিও ব্লাস্ট হয়ে যায়।
ফলে রিয়া প্ল্যানেটের কমিউনিকেশন সিস্টেমও নষ্ট হয়ে যায়। এরপর রিচেল যখন স্পেসশিপের ভেতরে যায় তখন সে সেই বাচ্চা মেয়েটিকে কোথাও দেখতে পাচ্ছিল না। আর ঠিক এমন সময় লিয়ানা তার উপর হামলা করে, যে কিনা ভার্চুয়াল রিয়েলিটি থেকে জেগে উঠেছিল। তো লিয়ানা এখানে রিচেলকে মেরে ফেলতে চাইছিল, কিন্তু রিচেল কোনো মতে চালাকি করে লিয়ানাকে স্পেসশিপ থেকে ফেলে দেয়। ফলে সেখানেই লিয়ানা মারা যায়। এরপর রিচেল তাড়াতাড়ি করে সেই বাচ্চা মেয়েটিকে খুঁজে বের করে এবং সে তাকে দেখতে পেয়ে তাকে জড়িয়ে ধরে। এরপর তারা দুজন মিলে রওনা হয়ে যায় পৃথিবীর উদ্দেশ্যে। আর এখানেই এই সুন্দর গল্পটি শেষ হয়ে যায়।